ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আমরা করছি ইন্টার স্কুল টেস্ট 5 পার্ট 1, যদিও কিন্তু এর আগের কিছুটা পার্ট আমরা আগের দিন করে দিয়েছিলাম ওই স্কুল টেস্ট 4-এর লাস্ট পার্টে। আজ 3-এর বি থেকে হবে সূক্ষ্ম বিভাজিত অবস্থায় কঠিন অধিশোষকের অধিশোষণ মাত্রা বেশি হয় কেন, আর রাসায়নিক অধিশোষণের সক্রিয় শক্তির মান বেশি হয় কেন, দুটোই আছে। বিচ্ছিন্ন অবস্থায় কঠিন অধিশোষকের পিস্টলের ক্ষেত্রফল বেশি হয়, ফলে কঠিন অধিশোষকের অধিশোষণ মাত্রা বেশি হয়। রাসায়নিক অধিশোষণে অধিশোষিত পদার্থগুলি অধিশোষক পৃষ্ঠতলে ভ্যান ডের ওয়ালস বলের প্রভাবে যুক্ত হয়, ফলে এক্ষেত্রে সক্রিয়করণের শক্তি ভ্যান ডের ওয়ালস বল হবে না, রাসায়নিক বন্ধন প্রভাবে রাসায়নিক বলের প্রভাবে যুক্ত হয়। ফলে এক্ষেত্রে সক্রিয় শক্তির মান বেশি হয়। ভৌত রাসায়নিক দুটো পাত্রটা বারবার আসছে, এবার পরীক্ষা খুব ইম্পর্টেন্ট। দেখো, এটা হচ্ছে পরাবর্ত রাসায়নিক পরাবর্ত, এটা হচ্ছে অপরাবর্ত প্রকৃতি। এক্ষেত্রে উচ্চ সীমার রাসায়নিক মাত্রা বেশি, নিম্ন সীমায় ভৌত মাত্রা বেশি। পরেরটা, PH3 অপেক্ষা NH3 পূর্ণাঙ্গ বেশি হয় কেন? না, NH3-তে কেন্দ্রীয় পরমাণু আকার ছোট আর তড়িৎতা বেশি হয়। NH3 অণুগুলি পরস্পর হাইড্রোজেন বন্ধন দ্বারা সংগুণিত অনুরূপ অবস্থান করে, ফলে এই বন্ধনগুলি ভাঙতে প্রচুর তাপ শক্তির প্রয়োজন হয়, তাই NH3 পূর্ণাঙ্গ বেশি। কিন্তু PH3 পি পরমাণুর আকার তুলনামূলকভাবে বড় আর তড়িৎ ঋণাত্মকতা কম হওয়ায় এরা হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে না, ফলে একক বিচ্ছিন্ন অবস্থান করে, তাই PH3 অপেক্ষা NH3 পূর্ণাঙ্ক বেশি হয়। পরে বলছি রাসায়নিক বিক্রিয়া সম্পূর্ণ করতে HCF4 প্লাস O2F2 তৈরি হবে HCF6 প্লাস O2। পরেরটা HCF2 এর আকৃতি কেমন জানতে চেয়েছে, আর HCF সাথে কি হয়, এটাও বিক্রিয়াটাও খুব ইম্পর্টেন্ট, বারবার আসছে, শুধু সমৃদ্ধ সমীকরণ চেয়েছে। এর গঠন হবে হচ্ছে সরলরৈখিক। আর বিক্রিয়া হচ্ছে HCF4 প্লাস 4KF K4KI তৈরি হবে HC প্লাস 4KF প্লাস I2। NiCl4 প্যারাম্যাগনেটিক, কিন্তু NiCO4 ডায়াম্যাগনেটিক কেন? যদি উভয় জ্যামিতিক আকৃতি চতুষ্ফলকীয়। NiCO4 এর যৌগ এবং NiCl4 2- আয়নের কেন্দ্রীয় ধাতব পরমাণু Ni এর জারণ সাথে 0+2 দুই জোড়াই কেন্দ্র ধাতব পরমাণু Ni বা Ni প্লাস আয়নের সংগ্রহ হচ্ছে sp3, তাই এটা চতুষ্ফলকীয়। কিন্তু Ni0 ইলেকট্রন বিন্যাস হচ্ছে 3d8 4s0। এক্ষেত্রে কোনো বিজোড় ইলেকট্রন না থাকায় যৌগটা হয়ে যাবে ডায়াম্যাগনেটিক ধর্ম সম্পন্ন। আর NiCl4 2- কেন্দ্রীয় ধাতব আয়নে এটার বিন্যাস 3d8, ফলে এক্ষেত্রে স্কোরটা প্রথম থেকেই 0 রয়েছে, ফলে ইলেকট্রনের পুনর্বিন্যাস করার প্রয়োজন পড়েনি, তাই এক্ষেত্রে এটা ইলেকট্রন দুটো বিজোড় ইলেকট্রন থাকবে, তাই জন্য এটা হচ্ছে প্যারাম্যাগনেটিক হবে। পরের কোশ্চেন, নাইলন 66-এর যে নাইলন 66-এ যে দুটি সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় 6-6, তার প্রথমটা ডায়ামিন এবং দ্বিতীয়টি কার্বক্সিলিক অ্যাসিডের উপস্থিত কার্বন পরমাণুর সঙ্গে নির্দেশ করে। নাইলন 66-এর ক্ষেত্রে কী হয়, সংখ্যাটা হচ্ছে মনোমার ডায়ামিন অর্থাৎ হেক্সামিথিন ডায়ামিনের কার্বন সংখ্যা 6, দ্বিতীয় হচ্ছে ডাইকার্বক্সি অ্যাসিড অর্থাৎ অ্যাডিপিক অ্যাসিডের কার্বন সংখ্যা হচ্ছে 6, এটাই নির্দেশ করছে। পরে জেরেনো সাদা, কিন্তু উত্তপ্ত করে হলুদ বর্ণ হয় কেন? জেরেনোকে উত্তপ্ত করে তার থেকে অক্সিজেন নির্গত হয়, বিক্রিয়াও দিয়ে দিয়েছি। অক্সিজেন নির্গমে জেরেনো কেলাসের অন্তর্জানিক অবস্থানে Zn2+ আয়নের আধিক্য ঘটে, ফলে নন স্টচিওমেট্রিক Zn1+n এই 1+xO কেলাস গঠিত হয়, ফলে কেলাসের তড়িৎ প্রসীমতা বজায় রাখতে O2- থেকে নির্গত ইলেকট্রনগুলি অন্তঃস্থানিক অবস্থানে থাকে। এই ইলেকট্রনগুলি আলোর উপস্থিতিতে স্থানান্তরের মাধ্যমে কেলাসে হলুদ বর্ণ সৃষ্টি করে। পরেরটা অঙ্ক দিয়ে দিয়েছে, দেহকেন্দ্রিক মানে জেডের মান হয়ে যাচ্ছে 2, বাহু একক বাহুর দৈর্ঘ্য এত পিকোমিটার, এটাকে 10⁻10 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাবো সেমি। পারমাণবিক ভর মানে M বলে দিয়েছে 5.56, তাহলে ফর্মুলা কি, ঘনত্ব রো = Zm/n3, ফর্মুলায় ভ্যালু পুট করে দিলাম, তৈরি হলো 7.89 গ্রাম পার সেমি কিউব। AgCl কী ধরনের ত্রুটি প্রদর্শন করে? ফ্র্যাঙ্কেল ত্রুটি প্রদর্শন করে। তামা হচ্ছে পৃষ্ঠদেশ ঘনকার জালক বলে দিয়েছে। আচ্ছা, এখানে 1.27 তামাতে কত একক কোষ আছে, তাহলে আমরা জানি কি একক কোষের সঙ্গে Nw/Zm ভ্যালুগুলো পুট করে দিয়েছি 5.7 × 10⁻21। পরেরটা, ফ্যান্টম গুণক কি, কোন অবস্থার মান 1-এর বেশি বা কম হয়? কোনো তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের লঘু দ্রবণের ক্ষেত্রে সংখ্যাগত ধর্মের পরীক্ষালব্ধ মান এবং সংখ্যাগত ধর্মের তাত্ত্বিক মানের অনুপাতই হলো ভ্যান্টম গুণক। যদি বিয়োজিত হয় তাহলে জেডের আয়ের মান হবে 1-এর বেশি, যদি অনুগুলো সংযোজিত হয় আয়ের মান 1-এর কম।
রাস্তায় জমা বরফ গলার জন্য CH3 ব্যবহার করা হয় কেন? CH3 অনন্তবাহিত আবহাওয়ায় জলে দ্রবীভূত হয়ে দ্রবণের হিমাঙ্কের অবনমন ঘটায়, ফলে রাস্তায় জমে থাকা বরফের গলনাঙ্ক বা হিমাঙ্ক অনেক কমে যায়। রাস্তায় জমে থাকা বরফের উষ্ণতা CaCl2 মিশ্রিত বরফের গলনাঙ্ক থেকেই বেশি হয়, ফলে বরফ গলে যায়, তাই রাস্তায় জমে থাকা বরফ পরিষ্কার হয়ে যায়। দ্রবণের লঘুতার সঙ্গে সঙ্গে মোলার পরিমাণ বৃদ্ধি পায় কেন? না, দ্রবণের লঘুতা বৃদ্ধি করলে মৃদু তড়িৎ বিশ্লেষের বিয়োজন মাত্রা বৃদ্ধি পায়। আবার তীব্র তড়িৎ বিশ্লেষে ক্যাটায়ন আয়নগুলোর মধ্যে আকর্ষণ বল কমে গিয়ে আয়নগুলোর গতিবেগ বৃদ্ধি পায়, ফলে দ্রবণের লঘুতা বৃদ্ধিতে মৃদু ও তীব্র উভয় তড়িৎ বিশ্লেষের একটি সীমা পর্যন্ত পরিবাহিতা বৃদ্ধি পায়। পরেরটা বলে দিয়েছে এত এম বলে দিয়েছে, দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা কাপ্পা বলে দিল, মোলার পরিমাণ ল্যামডা বের করতে হবে। ল্যামডা ইকুয়াল টু কাপ্পা ইন্টু 1000/m, এই ভ্যালুগুলো পুট করে দিয়েছি, করলে আসছে 32.76 সিমেন্স সেমি স্কোয়ার সিমেন্স সেমি ইনভার্স মোল ইনভার্স। ডি এতে চলে এসেছে আমরা, এটা হচ্ছে মেটালের কোশ্চেন। না, তড়িৎ বিশ্লেষণে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের তড়িৎ বিশ্লেষণ সংযুক্তি লিখতে হবে আর তড়িৎদ্বারের বিক্রিয়া। সংযুক্তি হচ্ছে Al2O3 থাকবে হচ্ছে 20%, ফ্লুসপার সেটাও থাকবে 20% আর ক্রায়োলাইট থাকবে 60%। তড়িৎদ্বারের বিক্রিয়া কী হবে? ক্যাথোড বিক্রিয়া হচ্ছে Al3+3 আর Al। অ্যানোড বিক্রিয়া হচ্ছে দুটো আছে C+O2, C+O আর CO+2E, আর এটা হচ্ছে C+2O2 মাইনাস O2 মাইনাস হবে 2O2 মাইনাস, এটা তৈরি CO2+4E। আমাদের মোটামুটি ভিডিওটা আজকে এখানে শেষ হলো। পরের দিন বাকি পার্টটা করাবো। কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।